আসসালামু আলাইকুম। উপন্যাস এক সমুদ্র প্রেম, পর্ব সংখ্যা ১। লেখিকা নুসরাত সুলতানা সেজুতি। ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিওর বাম গালে শক্তপোক্ত এক চড় বসালো ধূসর। মেয়েটার কান মাথা গাল ঝিমঝিম করে উঠল, ভোবো করে ঘুরল সমগ্র পৃথিবী। হতবাক হয়ে চাইল সে। ধূসরের রক্তভ দুই চোখ নিবদ্ধ ওর উপরে, ক্রোধে ফুঁসছে চোখ নাক। এই ১৭ বছরের জীবনে কোনোদিন মার না খাওয়া পিউ আজ যেন বাকরুদ্ধ, স্তব্ধ। মস্তিষ্কের প্রত্যেকটা নিউরনে বাজছে, ধূসর ভাই আমায় চড় মারলেন। রুদ্রমূর্তি ধারণকারী ধূসর ভাইকে দেখে পিওর অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। সেই মানুষটা সবেগে সদৃঢ় হস্তে কুনুই চেপে ধরল ওর। ধরিত্রীর সবটুকু ক্রোধ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে জিভে আটকালো না। ধমকে প্রিয় ছোট্ট দেহ কম্পিত, থর থর করে, হাত পা কাঁপে। অথচ তাও ভীষণ কষ্টের সাহস জুগিয়ে বলল, আমি আমি কি করব? আপনিই তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতের বাঁধন দৃঢ় হলো আরও, বড্ড শক্ত করে চেপে ধরেছে ওকে। পিউ মাথায় মুচড়িয়ে উঠলেও ছাড়ল না, তোয়াক্কাও দেখালো না। উল্টে রাগে আগুন হয়ে বলল, তোর জিভ টিনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমায় চিনিস না, ভবিষ্যতে তোর মুখ থেকে এইসব যেন না শুনি। পিউ দমে গেল না। দমে যাবে বলে কি এতটা চুটি নিয়েছে আজ? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ভয় পেলেও নিচু কণ্ঠে বিরোধিতা করল, কেন বলবো না আমি? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনিই বা কেন এত রিয়্যাক্ট করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের মোটা ভুরুযুগল শিথিল হলো সহসা। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়ার অভিব্যক্তি। কিছুক্ষণ অমত্ত হয়ে চেয়ে রইল সে। পরপরই শক্ত চিবুকে দাঁত খিঁচিয়ে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেব বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসা কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এইসব করছিস? ওকে ফাইন, তোকে এত আমি পড়ে দেখছি, আগে দেখে আসি তোর প্রেমপত্র দেওয়ার সেই দুঃসাহসী আশিককে। পিওর চোয়াল ঝুলে পড়ল অমনি। ধূসর ওর হাতখানা ছাড়ল না, যেন সজোরে ছুড়ল। রুষ্ট রুগ্ধ চাহনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল। তারপর একদিকে আতঙ্কে ঘাম ছুটে গেল পিওর। ধূসর ভাইয়েরা মারাত্মক লোক, মারপিটে পিএইচডি প্রাপ্ত। ওনার বিশ্বাস নেই, রাগের মাথায় কী না কী করবেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল হাতে। কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়ে হাতের প্রত্যেকটা আঙুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নম্বরে। ছেলেটা ধরল না, কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরে ধূসর ভাই সত্যিই ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। ওপাশ থেকে রবিন অবিশ্বাস্য কণ্ঠে বলল, পিউ তুমি আমায় ফোন করেছো? পিওর যতটা না ভয় লাগছিল, এর থেকেও অধিক মেজাজ খারাপ হলো রবিনের মুখে তুমি শুনে। এতটা দিন তুই বলে সম্বোধন করতো ছেলেটা। বেশ কিছুদিন ধরেই চলছে এই তুমিময় নাটক। পিউ খুব তাড়াহুড়োতে জিজ্ঞেস করলো, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে আমার সাথে? চুপ কর, এই মুহূর্তে যেখানে আছিস পালা। কোথায় গিয়ে লুকিয়ে পড়, এটাই কাজ। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটাই সেফ জায়গা। রবিন ভুরু কুচকালো, আগামাথা না বুঝে বলল, কেন, কি হয়েছে? লুকোতে যাব কেন? পিউ হতাশ করে বলল, ধূসর ভাই তেড়ে যাচ্ছে তোর কাছে। রবিন তথস্থ হয়ে দাঁড়িয়ে বলল, কেন? আমি কিছু করিনি। সেই দিন পর থেকে আমি বিরক্তও করিনি পিউ। তুই কি ওনার কাছে আমার নামে নালিশ করেছিস? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানে বসে থাকবি? আমার সাবধান করার করলাম, যান বাঁচানো ফরজ, এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢোক গিলল, আতঙ্কিত হয়ে চারপাশ দেখল। কপালে বেয়ে দরদর করে পড়ে যাওয়া ঘামটা মুছেই চট করে দৌড় লাগালো। পিউ লাইন কাটল ফোনে, মুখ ফুলিয়ে শ্বাস ফেলে একটু ধাতস্থ হলো। গালের ঘাড় ব্যথা টনটন করছে। কি মারটায় মেরেছে পাষাণ লোক। কমল দুটো আঙুল কপালে বোলায় সে।
ঠিক যেখানটায় স্পর্শ বসেছে ধূসরের। চিনচিনে ব্যথা। ঝাঁপিয়ে আচমকা হেসে বলল পিউ। সত্যি বলতে ধূসর ভাইয়ের এই থাপ্পড় খেয়েও ওর খারাপ লাগেনি, আর না পেয়েছে কষ্ট। সে যে তৈরি ছিল, আন্দাজ করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও ওর গর্দান ছেদে দেরি হবে না। কিন্তু এছাড়া যে উপায়ও ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর এইভাবেই কাটছে ওর। কী না করেছে পিউ, কত চেষ্টা, কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না কাঙ্ক্ষিত ফলাফল পায়নি পিউ। আজ বিভ্রমে ভোগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না? উত্তরগুলো ওরই মতো বিভ্রান্ত। তারা এবার বলে হ্যাঁ, আবার না। তবে একটা কথা সত্যি, মানুষটা ওকে ভালোবাসুক আর নাই বাসুক, ও যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রতিদিন। ধূসরের প্রতি অনুভূতি তার অতস্পর্শী, বিশালাকার সমুদ্রের ন্যায়, যে সামনে এলে সপ্তদর্শীয় হৃদয় কাঁপে। কেমন অস্থির অস্থির লাগে সব কিছু। পরিচ্ছন্ন আঁখিতে নামে প্রেমের ঝাপসা বর্ষণ। মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে, উড়ছে মেঘের সাথে পাল্লা দিয়ে, পাড়ি দিচ্ছে একের পর এক পর্বত শৃঙ্গ। মাঝে মধ্যে তো লাজ লজ্জা বিসর্জন দিয়ে ক্যাবলা মনে চেয়ে থাকে সে মানুষটার পানে। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেই দিন, যেই দিন প্রথম দেখেছিল ধূসর নামক নিরেট এই মানবকে। সম্পর্কে ধূসর পিওর চাচাতো ভাই, এ বাড়ির মেজকর্তা আফতাব সিকদারের একমাত্র সন্তান। অথচ ভাই বোনের মধ্যে ধূসরই সবার বড়। একান্নবর্তী পরিবার ওদের। 4 কর্তার আড্ডা বাচ্চা ধরলে এক এক মস্ত বড় তালিকা। ভাইয়ের মধ্যে সবার বড় হলেন আমজাদ সিকদার, স্বভাবে ধূসরের আরেকজন। বিষয়টা একটু ওলটপালট। হিসেবের মতো বড় ভাইয়ের ছেলে মেয়েদের বড় হলেও একদিক থেকে তিনি অনেক পিছিয়ে। ভদ্রলোকের পূর্বে মেজ ভাই আফতাব বিয়ে করে বউ তুলেছিলেন ঘরে, কারণ ধূসরের মা রুবাইদার অন্যত্র বিয়ের তোড়জোড় চলছিল সে সময়। এই রকমই আরেকটি গোলমেলে বিষয় হলো আজমল সিকদারের বেলাতেও। তার ছেলে সাদিফ, সেও বড় পিওদের চেয়ে। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও বয়সটা অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিওর বয়স তখন 8-এর কোঠায়। ধূসরকে পড়াশোনার জন্য নিউ ইয়র্কে পাঠানো হয়। এর পিছনে রয়েছে পরিবারের মস্ত বড় এক অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জ্যোতিগোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথম। এক প্রকার তার বাউন্ডুলে স্বভাব বাধ্য হয়ে বাপচাচা ঠেলেঠুলে দেশ ছাড়িয়েছেন ওকে। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরল ধূসর। সেই দিন সে এলো, কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপচে পড়া ভিড়ে পা রাখার জায়গা নেই যেন। সকলের উৎকণ্ঠিত অপেক্ষায় ইতি টেনে ধূসর কদম রাখল চৌকাঠে। বড় বড় মানুষের মধ্যে কোনো রকমে খরগোশের মতো মাথা বের করে উঁকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাচিদের দিনরাত নাম জপা সেই মানুষটিকে। অথচ ঠিক সেই মাত্র দেখল, হা, বিনা দ্বিধায় নাম লেখালো ওই প্রণয় নামক সমূহ বিনাশের খাতাতে। রীতিমতো পিছলে পড়ল লম্বাদেহী শ্যামবর্ণ মানুষটার প্রেমে। পিউ ঠোঁট বাঁকা করে চেয়েছিল এতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঠেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বাড়িধারা। এত সুদর্শন সুপুরুষ ওর চাচাতো ভাই, ভাবতেই নাক সিটকায় মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানায় এই অমূর্ত সত্যি। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন এই লোক ওর ভাই হবেন? পরিবারের বাকিরা ওনাকে ভাইয়া ভাইয়া বলে মুখে তুলে ফেললেও পিউ কখনো ওকে ভাই বলে ডাকেনি। 6 ফুটের এত বড় একটা লোককে ধূসর ভাই বলে সম্বোধন করে এখনো। এভাবে তো মানুষ পড়াপড়শিকেও ডাকে, তাই না? পিওর বিশ্বাস সম্বোধনের দিক দিয়ে যত দূরে ঠেলবে ওনাকে, মনের দিক দিয়ে উনি তত কাছে আসবেন।
কিন্তু সেই উনি, একটা ফালতু লোক, একটা গর্ধ, বোকারাম। আজ 3 বছর পিউ চোখের সামনে ঘুরঘুর করছে, প্রতিটা মুহূর্ত 2 হাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ এই মানুষটার চোখেই পড়ে না। সে দুনিয়ায় সব বোঝে না শুধু ওকে, যেন প্রেম কি আদেও জানেই না। ছেলেদের বেশি সুন্দর হতে নেই, হলেই তাদের অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরের আকাশচুম্বী ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখলে সবাই কুঁচকে ফেলবে চেহারা, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি। সে সাজলো না, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছেন কিনা সন্দেহ। পিওর মুখটা ছোট হয়ে আসে, দীর্ঘশ্বাসে ওঠানামা করে, রগ্ন বুক, কাঁদো কাঁদো চেহারা। ঘর থেকে বের হয় সে, একটু আড্ডু চিন্তায় লাগছে কেমন। রবিনটাকে পেলে ধূসর ভাই কি করবেন কে জানে, তার পরীক্ষা। আর যাই যন্ত্রণা, ছেলেটাকে শুধু একটু ফাঁসালো। পিউ মনমরা হয়ে হাঁটছিল, আচমকা সামনে পড়লেন মিনা বেগম। বেখোয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন। কী রে, গালটা এমন লাল হয়ে আছে কেন? পিউ চট করে গালে হাত বোলালো, আমতা আমতা করে বলল, কই না তো। মিনা এগোতে নিতেই সে হস্ত্রবেগে 1 পা পেছনে চলে গেল। বলল, মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিউ গাল চেপে মাথা নোয়ালো। কি করে বলবে এখন? আমাকে তোমাদের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে চড় মেরেছে, এ কথা কি বলা যায় এখন? দোষ তো ওরই ছিল, কেন যে সে পাকামো করতে গিয়েছিল তখন। আর যদি ও বা বলে, তখন ধূসর ভাই সব্বাইকে সত্যিটা বলে দিলে, এই একটা মায়ের সাথে আরও কত মার যে পড়বে পিঠে। সে যে এইসব মানুষটাকে রাগাতে বলছিল তা তো আর উনি জানেন না। পিউ মনে মনে বিরক্ত হলো নিজের উপর। রবিন আসে, একই ক্লাসে পড়ে, বেশ কয়েকদিন যাবৎ ওর পিছনে ছুকছুক করছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ নবীন সীমায় ছিল, বাড়াবাড়ি করেনি, আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমের ভয়ানক ইচ্ছে জাগলো ওর। কলেজ ছুটির পরই হঠাৎ পিছু এসে সে একটা চিঠি গুজে দিল হাতের মুঠোয়। পিউ কিছু বলার বোঝার আগেই দৌড়ে পালালো। কিন্তু সে তো চিঠি বয়েও আনেনি, পরেও দেখেনি। অনীহায় উল্টে রেগে মেগে ছিঁড়ে ফেলে দিল রাস্তায়। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তির দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিকই পৌঁছে দিয়েছে কেউ। বাড়ি ফিরে পিউ কেবল ফ্রেশ হয়ে বের হতেই দেখল ধূসর দাঁড়িয়ে কামরায়, একেবারে শটান, একটা দীর্ঘ দেহ। পিউ অবাক হলো ভীষণ। ধূসর ওর রুমে পা ফেলে না সহজে। জিজ্ঞেস করার আগে উল্টো দিক থেকে কটমটে কণ্ঠের প্রশ্ন করল, ছেলেটাকে? পিউ বেশ কয়েকটি উপন্যাসে পড়েছিল, এমনকি সিনেমাতেও দেখেছিল। নায়ক জেলাসিতে মুখ ফসকে বলে দেয় ভালোবাসার কথা। সেই ট্রিক্স কাজে লাগাতে কথায় এক পর্যায়ে ইচ্ছে করে। বলল, রবিনকে ভালোবাসি আমি। কিন্তু এর শেষটাই কি হলো? ধূসরের মুখ থেকে কিছু তো বের হলোই না, উল্টে প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথা চক্কর কাটল ওর। গালে ব্যথাও লাগলো ওর। পিউ দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস ফেলল পুনরায়। মিনা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি ব্যাপার? কথা বলছিস না কেন? কি হয়েছে বললি না? কেউ মেরেছে নাকি? সম্মিহিত ফিরল পিউর। কথা ঘোরাতে বলল, কে মারবে? কি যে বলো না। তুমি কি কাজে যাচ্ছিলে? যাও না আম্মু, আমার অনেক তাড়া, দাঁড়ানোর সময় নেই। মিছিমিছি ব্যস্ততা দেখিয়ে একরকম পালিয়ে গেল সে। পিছন থেকে মিনা অনেকবার ডাকলেও দাঁড় করানো গেল না। পিউ সিঁড়িঘরের করিডরে এতক্ষণ পায়চারি করল। ধূসর এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলেও একটু আঁচ করা যেত সবটা। কিন্তু ও শতবার ফোন করেও উনি ধরবেন না। অবশ্য ওই ফোনটুকু করার সাহসও যে নেই এখন। তারপর হঠাৎ মাথায় এলো সাদিফের কথা। পিউ চকচকে চেহারার ঘরের দিক চলল তার। দরজা আগলে উঁকি দিল ভিতরে।
আস্তে করে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়া এলো না। আজ রবিবার, সাদিফের অফিসের ছুটির দিন। ঘরে নেই, এখন ছাদে থাকবেন। পিউ ঘুরতে গেল। এমনি একটা প্রশস্ত বুকের সঙ্গে ঢুকে গেল নাকটা। পিউ এতটা ভড়কে গেল, হেলে দুলে পড়ে যেতে ধরল। এমনকি সাদিফ এক হাত টেনে ধরল ওর। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে বলল, তুই কি সত্যি এত পুষ্টিহীনতায় ভুগছিস পিউ? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এইভাবে পড়ে যায়? পিউ নাক ডলতে ডলতে চাইল। চিশমিশ ফর্সা গোলগাল চেহারা ছেলেটাকে সরু চোখে নিরীক্ষণ করে বলল, আমি কি জানতাম আপনি আসবেন? উফ, এটা শরীর না, লোহা। সাদিপ কপাল গুটিয়ে বলল, আমি তো আর তোর মতো তুলো খাই না যে ফু দিয়েই উড়ে যাব। যাকগে, ঘরে উঁকি মারছিস কেন? উঁকি মারবো কেন? খুঁজছিলাম আপনাকে। একটা হেল্প চাই আপনার। ভ্রু উচালো সাদিফ। কি হেল্প? ধূসর ভাইকে একটা ফোন করবেন? করলে শুনতাম উনি কোথায়, বাড়ি কখন আসবেন। তোর ফোন থেকে কর। পিউ মিনমিন করে বলল, ব্যালেন্স নেই। আর আমি কি আমার জন্যে বলছি? আম্মু বলছেন করতে। সাদিফ ঘরের ভিতরে ঢুকলো। পিউ পিছনে আসে। সে দেয়াল ঘড়িতে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না। সামনে ওদের দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। পিউ কণ্ঠ করুণ করল, একটা কল দিয়েই দেখুন প্লিজ। সাদিপ সোজাসুজি চাইল ওর মুখের দিকে। পিউ ইচ্ছে করে চেহারা আরও কালো বানাতে দম ফেলে বলল, দিচ্ছি। পিউ ঝলমলিয়ে উঠল, দাঁত কপাটি বের করে বলল, আপনি খুব ভালো। সাদিপ সেই একই রকম ঠান্ডা চোখে চাইল, পূর্ণ দৃষ্টিতে পরখ করল সপ্তদশী রাঙা মুখবিরল। চোখ সরিয়ে নাকের ডগায় চশমা ঠেলে ফোন তুলল হাতে। লাউড স্পিকার দিল সে। রিং হতে শুনল পিউ, কিন্তু কয়েকবার বাজতেই লাইন কাটল ধূসর। সাদিপ বলল, কেটে দিচ্ছে। বললাম না ব্যস্ত। পিওর অনুচিতন এবার লাগাম ছাড়ালো। রবিনটাকে কি খুঁজে পেলেন উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না হয় ধূসর ভাই ফেরার আগে আগে দৌড় দিয়ে রুমে বসে থাকবে, ভান করবে অসুস্থতার। কিন্তু ও? পিওর চিন্তিত মুখশ্রী সাদিফের নরম মনে দাগ কাটল। এগিয়ে এলো কাছে। কিছু হয়েছে তোর? তাকালো পিউ, দুদিকে মাথা নেড়ে বোঝালো না। তারপর আস্তে করে বলল, আসি। উত্তরের প্রতীক্ষায় না থেকে বেরিয়ে গেল পিউ। সাদিফ ফোঁস করে শ্বাস ফেলল। বিছানায় বসে ল্যাপটপ মেলে ব্যস্ত হলো কাজে। পিউ সারা রুম জুড়ে পায়চারি করছে। কি হবে এখন? কি করবে সে? এখনও একটা উপায় না দেখে হতাশ বিধ্বস্ত ভঙ্গিতে দুহাত মেলে শুয়ে পড়ল বিছানায়। না, আর ভালো লাগছে না। এত অশান্তি নেওয়া যায় না। পিউ চোখ বুঝল। কি আশ্চর্য, এখানেও ধূসর ভাইয়ের তামাটে চেহারার হানাহানি। লোকটা ফর্সা নন, কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা, ওনার অ্যাটিটিউড, ওনার কথা বলার ভঙ্গি। না হলে কি এক দেখাতেই প্রেমে পড়ে ও? পিউ বালিশে মুখ পুরোটা গুজে দিল, বিড়বিড় করল, উফ, এই লোক আমায় মেরেই ফেলবে। একটা সময় গভীর ঘুম হামলা চালাই চোখে। টানা 4 ঘন্টা মহিষের ন্যায় ঘুমায় পিউ। যখন চোখ মেলল বাইরে, তখন ঘুটঘুটে তিমির হাই তুলে উঠে বসল সে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। ভ্রু কপালে তুলল পিউ। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি। এদিকে খিদেও পেয়েছে, মোচড় দিচ্ছে পেট। সন্ধ্যায় নাস্তাও খায়নি আজ। আনাচে কানাচে ইঁদুর ছুটছে এখন। পিউ দ্রুত বিছানা হতে নামলো। ধূসর বাড়ি ফেরে 11টায়। ইদানিং ব্যস্ততায় আসতে 1-2 বাজে। আজকেও নিশ্চয় এইরকম সময় আসবেন। সে আসার আগেই যদি খেয়ে দেয়ে রুমে ঢুকে খিল লাগাতে পারে, তবে আর মুখোমুখি হবে না। ও যে এখন ভয় সংকট। রবিনকে না পেলেও রাগ ঝাড়বে ওর উপর, পেলেও কথাই নেই। সকালে ধূসর ওঠার আগে কলেজে যাবে, আবার আসার আগে আগে এমন লুকিয়ে পড়বে কামরায়। সপ্তাহখানেক পর হলে ঘটনা ঠান্ডা হবে নিশ্চিত। তখন আর ভয় থাকবে না কোথাও। পিউ আস্তে ধীরে দরজা খুলল। বসার ঘরে নিভু নিভু আলো জ্বলছে। এছাড়া সারা বাড়ি অন্ধকার। সবাই খেয়ে দিয়ে ঘুমোতে গিয়েছে।
ওকেও দেখেছে নির্ঘাত। মরার মতো ঘুমোলে শুনবে কিভাবে। পিউ ধীর কদমে খাবার টেবিলের কাছে এলো। পাশাপাশি দুটো প্লেটে ভাত বেড়ে ঢেকে রাখা। একটা ধূসরের সে জানে, ফিরে খায় উনি। এখনও এমন রাখা যেহেতু ফেরেনি তাহলে। যাক, ভালোই হলো, একটু নিশ্চিন্তে আরামায়েশে খাওয়া যাবে এখন। পিউ বেসিন থেকে হাত ধুয়ে এলো। সাদা ভাতের উপরে ইলিশ মাছের বড় টুকরোটা খিদে বাড়ানো দ্বিগুণ। ঝটপট চেয়ার টেনে বসতে গেল সে, অথচ বসার আগেই আচমকা চেয়ারখানা টেনে নিল কেউ একজন। ফলস্বরূপ পিউ ধপাস করে পড়ে গেল ফ্লোরে। টাইসের মেঝেতে অতকৃত আক্রমণ। কোমর থেকে পা অবধি ধরিয়ে দিল ব্যথায়। হকচকিয়ে তৎপর পিছন ঘুরে চাইল পিউ। সম্মুখে ধূসরকে টান টান হয়ে দাঁড়ানো দেখে বুঝে ফেলল, এখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।